জিয়াউর রহমানের মৃত্যুর তার লাশ পাওয়া যায়নি, স্বীকার করেছেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। সংসদে প্রধানমন্ত্রী একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায়। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ফের বিএনপি নেত্রীর আইনজীবীর আহ্বান। ই ভ্যালির সিইও রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্ত্রী সহ গ্রেপ্তার, অর্থ আত্মসাতের অভিযোগে মামলা। বাসার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। খোরাখুরির মহানগরী রাজধানী, সড়কে সড়কে দুর্ভোগের ফাঁদ। মে থেকে সেপ্টেম্বর নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না। চট্টগ্রামে ও খানাখন্দে দুর্বিষহ জীবন। এবং বিরোধিতার মধ্যেই আরো 5 বছর বাড়িয়ে 2026 সাল পর্যন্ত চালু থাকছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। সংসদে বিল পাস। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি। তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ একথা স্বীকার করেছেন জানিয়ে সরকার প্রধান বলেন, একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। বিএনপি দাবি করে আসছে, রাঙ্গুনিয়া থেকে উত্তোলনের পর জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী চন্দ্রিমা উদ্যানেই জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়নি। জিয়ার কবর নিয়ে কথা উঠছে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনেও এ নিয়ে আলোচনা হয়। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চন্দ্রিমা উদ্যানে দাফনের জন্য আনা বক্সে জিয়াউর রহমানের লাশ ছিল না। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে, আর জেনারেল এরশাদ সাহেব আবার এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী। লাশ শনাক্ত করছিল মীর শওকত শনাক্ত করে। একদিন কথা আমি তাকে অনেক মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম, আমি জিজ্ঞাসা করেছিলাম, সত্যি কথা বলেন তো। বলে যে লাশ কোথায় পাবো। ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করতে, আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে বোন লাশ পাবো কোথায়। শুধু কবর নয়, মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 75-এর 15ই আগস্টের মামলায় তাকে আসামি করতে চেয়েছিলেন বলেও জানান। যখন জিয়ারে ঘোষক বলা হতো, এই পার্লামেন্টে যখন প্রশ্ন উঠলো 26 তারিখ স্বাধীনতা দিবস, উনি 27 তারিখ ঘোষণা দেয় কিভাবে। ইতিহাস এমনভাবে বিকৃত করে যে সেই 27 তারিখে তারা 26 তারিখ বানায় ফেললো। 75-এর হত্যার সঙ্গে যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই। আমি তাকে আসামি করতে চেয়েছিলাম। তখন আমাদের হোম সেক্রেটারি ছিল রেজাউল হায়াত, সে আবার বলল যে মৃত মানুষকে তো আসামি করা যায় না। আমার মানে এটা ভুল, নামটা ঢাকা উচিত ছিল। কারো কথা শুনে নয়, নিজের মনের কথা শুনে দেশের জন্য কাজ করে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে থাকা 5টি দেশের একটি এখন বাংলাদেশ। মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কি বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কিনা সেটাই আমি যাচাই করি। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন বিএনপির সংসদ সদস্যরা। জবাবে চন্দ্রিমায় জিয়াউর রহমানের লাশ থাকার প্রমাণ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এমপিরা। বৃহস্পতিবার সংসদের শুরুতেই ন্যাশনাল আর্কাইভ অর্ডিন্যান্স 1983 রহিতকরণ বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন। তারা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নিয়ে 40 বছর পর বিতর্ক তৈরি করা উদ্দেশ্য প্রণোদিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে এখন কথা বলছেন, তার লাশের পোস্টমর্টম হয়েছে, সামরিক ট্রাইব্যুনালে বিচারও হয়েছে মাননীয় স্পিকার। সুতরাং এগুলো তো সত্য ঘটনা। আজকে জেনারেল এরশাদ জীবিত থাকলে কিন্তু উনি লজ্জা পেত। সত্য তো তাই, যেটা আপনারা লেখেন, আপনারা চাপিয়ে দেন। সরকারের সমস্ত ব্যর্থতা,
ভোট চুরি, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন সবকিছু থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেবার জন্যই আজকে মৃত্যুর 40 বছর পর ধন্যবাদ জিয়াউর রহমানের কবর নিয়ে নতুন করে বিতর্ক। জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয় সঠিক ইতিহাস তুলে আনার কাজ করা হচ্ছে। জিয়ার লাশ থাকার প্রমাণ দিতে বিএনপি নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। এটা আপনার প্রমাণ করতে সমস্যাটা কি আপনাদের? এটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণের ব্যবস্থা আছে, নিরপেক্ষ। আপনারই একটা কমিটি করেন, সরকার সহযোগিতা করবে। আসেন আপনাদের দলনেত্রীকে বলেন তারই নেতৃত্বে একটা কমিটি করেন, অসুবিধা কি হয়? জাতীয় পার্টির সংসদ সদস্যরা দাবি করেন আগে ইতিহাস বিকৃতি শুরু হয়েছিল বিএনপির আমলেই। একটা ইতিহাস বিকৃতি তো বিএনপিও করে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও যতদিন বেঁচে ছিলেন আমি কোনো জায়গায় পড়িনি, শুনিনি, দেখিনি উনি নিজেকে স্বাধীনতার ঘোষক বলেছে। তো বিএনপিকেও ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে। তারপরে আওয়ামী লীগকে ইতিহাস বিকৃতি বন্ধের যদি করে থাকে সে আহ্বান বিএনপিকে জানাতে হবে। ইতিহাস নিয়ে রাজনীতি নয়, বরং সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরার বিষয়ে সংসদে জোর দাবি জানান সংসদ সদস্যরা। যে সকল সংশোধনী ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে লাশ গুমের পুরো রহস্যের জট উন্মোচনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মূল ভূমিকা রাখতে পারেন। 40 বছর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস ওই হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের পাশের কক্ষে ছিলেন বি চৌধুরী। এমনকি ঢাকায় অনুষ্ঠিত জানাজায়ও অংশ নেননি। রাষ্ট্রপতি হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের কবর জিয়ারতেও যাননি তিনি। এমনটাই বলছেন সে সময়ের প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1981 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালীন সময়ে জিয়াউর রহমানের সাথে সবশেষ সাক্ষাৎ করেন তৎকালীন নগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি জিয়াউর রহমানের পাশের কক্ষে ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। এমনকি বি চৌধুরীর কক্ষে বিপদগামী সেনা সদস্যরা গুলি করে। জাহাঙ্গীর আলম জানান সেই গুলি ছিল কক্ষের ভেতর থেকে। বি চৌধুরী সেদিন কোনো ভূমিকা গ্রহণ করলো না কেন? এমনকি উনি লাশটা ফ্রির গোড়া পড়ে আছে, উনি ওইখান থেকে বেরিয়ে লাশটা দেখেন নাই। লাশটা উনি দেখতে পারতো তো, উনি লাশটা দেখেন নাই, না দেখে ওখান থেকে উনি চলে গেছেন। তাতে কি মনে হয় সেই জন্য ওনার কি আচরণটা সেই দিন সন্দেহজনক। অভিযোগ রয়েছে জিয়াউর রহমানের গুলিবিদ্ধ লাশ চট্টগ্রাম সার্কিট হাউসে সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় বি চৌধুরী তড়িঘড়ি করে সেখান থেকে চলে যান। পরবর্তীতে 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বি চৌধুরী মন্ত্রী এবং 2001 সালে রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমানের মরদেহের পরিণতি জেনেই বি চৌধুরী জানাজায় যেমন অংশ নেননি, তেমনি চন্দ্রিমা উদ্যানের কবরও জিয়ারত করেননি বলে দাবি এই মুক্তিযোদ্ধার। 5-6 দিন পর যখন ঢাকায় নিয়ে যাওয়া হলো তখন তিনি সেই জানাজাতেও যান নাই, জিয়ার লাশ দেখতেও যান নাই। যেহেতু সেখানে জিয়ার লাশ ছিল না, কাউকে এই লাশ দেখানো হয়নি। ওটা একটা বাক্স, সেই বাক্সের ভিতরে কী ছিল কেউ জানে না। তবে বি চৌধুরীর পরিবারের সাথে ঘনিষ্ঠ সাবেক বিএনপি নেতা এবং চাকসুর জিএস বলছেন ভিন্ন কথা। বি চৌধুরীর ছাত্র টার্গেট ছিল না, এবং যেখানে দেশের রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে সেখানে উনি তো ভীত সন্ত্রস্ত হবেই। প্রতিরোধ করার মতো তো সুযোগ ওনার ছিল না, ওনার করারই বাকি ছিল। সেই সময়ের সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রাঙ্গুনিয়া যাওয়ার আগে জিয়াউর রহমানের মরদেহবাহী গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পরে হালদা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কয়েকদিন পর রাঙ্গুনিয়ার একটি পাহাড়ি অঞ্চল থেকে মাটি চাপা দেওয়া সামরিক পোশাক পরিহিত কয়েকজনের লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে মৃত্যুর আগে জিয়াউর রহমানের পরিহিত ছিল সাদা পাঞ্জাবি এবং পায়জামা, কিন্তু এর মধ্যে একটি লাশ জিয়াউর রহমানের বলে দাবি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে মানবিক দিক বিবেচনায় বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী। আগামী 24শে সেপ্টেম্বর শেষ হচ্ছে সরকার প্রধানের নির্বাহী আদেশে তৃতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সরকারি সফরে 2 সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছেন। এ বাস্তবতায় বেগম জিয়ার পরিবারের আবেদনের বিষয়ে কি সিদ্ধান্ত নিল সরকার, এ প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটা আবেদন নিয়ে আসছিলেন।
আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা আইন মন্ত্রণালয় থেকে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। এরই মধ্যে আইনমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি এও জানান, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বেগম জিয়াকে প্রথমে কারাগারে যেতে হবে, তারপর মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে নতুন করে আবেদন করতে হবে। তবে মানবিক বিবেচনায় বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। বেগম খালেদা জিয়া এতই অসুস্থ, আমরা দেশের জনগণ হিসাবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি তাকে মুক্তি দেওয়া উচিত এবং তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করে ফিরে আসতে দেওয়া উচিত। 3 দফায় 6 মাস করে 18 মাস সাজা স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। এক্ষেত্রে আইন মন্ত্রণালয় বলেছে, স্থায়ীভাবে মুক্তি দেওয়ার এখতিয়ার আদালতের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 3 দিন ব্যাপী দলের সাংগঠনিক বৈঠক। আগামী নির্বাচনের প্রস্তুতি, সংগঠন গুছিয়ে আন্দোলনের কর্মপরিকল্পনা ও বেগম জিয়ার মুক্তির বিষয়ে তৃণমূলের মতামত গ্রহণ করা হয়েছে এ বৈঠকে। বৃহস্পতিবার প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে কথা জানান। পরবর্তীতে জেলা উপজেলার নেতৃবৃন্দের সঙ্গেও বিএনপির হাইকমান্ড বৈঠক করবে বলেও জানান তিনি। সবশেষ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা শেষে প্রায় 3.5 বছর পর সাংগঠনিকভাবে আবার রাজনীতির মাঠে সরগরম বিএনপি। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার সিরিজ বৈঠক করেছে দলটির হাইকমান্ড। গত মঙ্গলবার দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া 3 দিন ব্যাপী বৈঠক শেষ হয় বৃহস্পতিবার রাতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি, সংগঠন পুনর্গঠন, আন্দোলনের কর্মপরিকল্পনা, বেগম জিয়ার মুক্তি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে মতামত তুলে ধরেন নেতৃবৃন্দ। শেষ দিনের এই বৈঠক বৃহস্পতিবার বিকেল 4টায় শুরু হয়ে শেষ হয় রাত 9টার দিকে। প্রায় 5 ঘন্টার বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান, মতামত গ্রহণের এই বৈঠক চলমান রাখতে শিগগিরই তৃণমূলের নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের সাথে মত বিনিময় করা হবে। তবে 3 দিনের বৈঠকের বিষয়ে বিস্তারিত রোববার গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি। আমরা সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি, কি করণীয়, আমাদের সাংগঠনিক অবস্থান, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আগামী শনিবারে আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আরও কয়েকটি সভা করব কিনা, কারণ আমাদের এখনও কিছু কার্যনির্বাহী পরিষদের সদস্য বাকি রয়েছেন, তাদেরকে নিয়ে, এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকেও আমাদের মিটিং করার কথা আছে। দলীয় সূত্র থেকে জানা গেছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের আন্দোলন প্রস্তুতি ও কর্মসূচি কি আসতে পারে সেই বিষয় ঠিক করতেই মূলত সিরিজ বৈঠকের দিকে গুরুত্ব দিয়েছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মিলেছে ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিও। এ সময় পাওনা টাকার দাবিতে তার বাড়ির সামনে ভিড় করেন শত শত গ্রাহক। সাদিকুর রহমানকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। প্রতারণার অভিযোগে গ্রাহকের করা মামলায় বৃহস্পতিবার বিকেলে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করে র্যাব। ঘণ্টা দুয়েকের অভিযান শেষে সন্ধ্যা 6টা নাগাদ বর্তমান সময়ের আলোচিত ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে ভবনের নিচে নামিয়ে আনে র্যাব 2। মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে। এ সময় বাসার সামনে জড়ো হন শত শত ভুক্তভোগী গ্রাহক। রাসেলকে গ্রেফতার করায় টাকা ফেরত না পাওয়ার শঙ্কা জানান অনেকেই। আমার 3টা এক্সপ্রেস শপ ছিল, সেই এক্সপ্রেস শপের বিল সহ অলমোস্ট আমি 1.5 কোটি টাকার মতো আমি রাসেল ভাই ইভ্যালিতে পাই। আমার 1 লাখ টাকার অর্ডার ছিল। আচ্ছা, এখানে এসেছেন কেন? আমরা এখানে এসেছি এই নিউজটা শুনে এসেছি, ওনাকে গ্রেফতার করা হচ্ছে। চমকপ্রদ বিজ্ঞাপনের আড়ালে টাকা আত্মসাতের ঘটনায় বিচারও দাবি করেছেন ভুক্তভোগীরা। আমার 12,30,000 টাকা। আমরা চাই, আমরা এই টাকা নিয়ে অনিশ্চয়তা থাকতে চাই না। গভর্নমেন্ট যেন এটার সুন্দর একটা ব্যবস্থা করে, আমি সেটাই আশা করি। কিছু অর্ডার আছে আমার 22 মেতে, এরপরে আছে জুন মাসে আছে, সবগুলো অলরেডি ডেলিভারি ডেডলাইন ক্রস করেছে। ইভ্যালি যেটা ই-কমার্স। পরে ব্রিফিংয়ে র্যাব জানায়, রাসেলের বাসা থেকে ইভ্যালির ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তার বাসায় আমরা তার যে ব্যবসায়িক যে বিভিন্ন
ডকুমেন্ট সহ বিভিন্ন জিনিস এগুলো আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করেছি। সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। সম্মানিত নাগরিকবৃন্দ বা গ্রাহকবৃন্দ তারা যাতে তাদের যেটা অর্থ ফেরত পান বা পণ্য ফেরত পান, এই ব্যাপারে নিশ্চয়ই একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার রাতে গুলশান থানায় প্রতিষ্ঠানটির সিইও ও চেয়ারম্যানকে আসামি করে প্রতারণার মামলা করেন এক গ্রাহক। অভিযোগ আছে গ্রাহক ও বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের ৫৪২,৯৯,৫৮,৪৮২ টাকা হাতিয়ে নিয়েছে ইভ্যালি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 2 সিটিতে চলছে 28টি সেবা সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, অথচ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়কে সংস্কার কাজের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। নগর জুড়ে এমন অপরিকল্পিত কর্মযজ্ঞে যানজটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। সমন্বয়হীনভাবে সরকারি উন্নয়ন প্রকল্প করায় অর্থের অপচয় হচ্ছে বলে মনে করেন নগরবিদরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ নিজামুদ্দিন। ঢাকার 2 সিটির 3000 কিলোমিটার সড়কের মধ্যে বর্তমানে 600 কিলোমিটার সড়কে চলছে উন্নয়ন কর্মকাণ্ড বা রাস্তা খনন। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে মে থেকে সেপ্টেম্বর এই সময়ে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ থাকার কথা। রাস্তা শুরু হওয়ায় একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। এই জায়গায় একটা হাসপাতাল আছে, সেখানে যে কি দুর্ভোগ, সেই দুর্ভোগের কোনো সীমা নেই আর কি। বর্ষাকালে মানুষের চলতে ফিরতে সমস্যা হয়। হ্যাঁ, সেখানে যদি কাটাছেঁড়া করা হয় মানুষ যাবে কোথায়? অথচ 2 সিটির ওয়ান স্টপ সেলে জমা আছে প্রায় অর্ধশত সেবা সংস্থার আবেদন। শিগগিরই এই বিষয়টির অনেকটাই অবসান হবে এবং নগরবাসী কিছুটা মুক্তি পাবে। ঢাকা দক্ষিণ সিটির ওয়ান স্টপ সেল বলছে বর্তমানে 19টি সেবা সংস্থা রাস্তা কাটাকাটির কাজ করছে। সামনে আরও 22টি সংস্থাকে সড়ক খননের অনুমোদন প্রস্তাব করা আছে। উত্তর সিটির দেয়া ওয়ান স্টপ সেল বলছে বর্তমানে 9টি সেবা সংস্থা রাজধানীতে সড়ক খোঁড়াখুঁড়ি করছে, আর সামনে ডেসা, ডেসকো, ওয়াসা, বিটিসিএল সহ এরকম 26টি সরকারি সেবা সংস্থাকে রাস্তা খোঁড়াখুঁড়ির অনুমোদন প্রস্তাব করা হয়েছে। সামনে রাজধানীতে রাস্তা কাটাকাটিতে কর্পোরেশনকে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের। সিটি কর্পোরেশন অনেক সময় কিন্তু নিজেও কিন্তু এই সড়ক খনন নীতিমালা যে পুরোপুরি মানতে পারছে এমনও না। তার মানে সিটি কর্পোরেশন নিজেদেরও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দরকার। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার 2 সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলির মাঝে সমন্বয়ের পাশাপাশি সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোর খানাখন্দে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। রাস্তায় ছোট বড় গর্তে একদিকে যানবাহনের ধীর গতিতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। ফেরদৌস লিপির রিপোর্ট। অসংখ্য খানাখন্দকে ভরা বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকা, যে রাস্তা চলে গেছে বিমানবন্দর পর্যন্ত। অন্যতম প্রধান সড়কের এমন বেহাল দশাই নয় আগ্রাবাদ, মাঝিরঘাট, নয়াবাজার, বারেক বিল্ডিং, অক্সিজেন মোড় সহ অনেক সড়কেই ভরা খানাখন্দকে। কোথাও রাস্তা ভেঙে রূপ নিয়েছে ছোটখাটো ডোবায়, আর এসব রাস্তায় যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। এখানে জ্যামের অবস্থা খুবই খারাপ, জ্যাম লাগলে সহজে ছোটে না। এ ধরনের স্টিয়ারিং ভাঙি যার গই, চাকার এক্সেলটা আলো যার গই, বিভিন্ন ধরনের ক্ষতি হয়। আমাদের গাড়ি ঘোড়া এই সমস্ত এইগুলি গর্তার ভিতরে পড়ে মালামাল নষ্ট হইতেছে, গাড়ি নষ্ট হইতেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন বর্ষায় রাস্তা ভাঙা শুরু হলে সেগুলো সঠিক সময়ে মেরামত না করায় এমন বেহাল দশা হয়, যার দায় এড়াতে পারে না সেবা সংস্থাগুলো। দেখা যাচ্ছে মেরামতের ক্ষেত্রেও গাফিলতি, এটা যখন অনেক বড় আকারে ছড়িয়ে যায় তখন কিন্তু এই কসমেটিক ওয়ার্ক করে কিংবা প্যাচ ওয়ার্ক করে রাস্তাগুলোকে কিন্তু দীর্ঘদিন সচল রাখা যায় না। বর্ষায় নগরীতে প্রায় 40 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানান চট্টগ্রাম সিটি মেয়র। যার এরিয়া নিম্নমানের কাজ হবে তার জন্য তাকে এটা জবাবদিহি করতে হবে এবং এটার জন্য যে কোনো ব্যবস্থা নিতে আমি প্রস্তুত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে নগরীতে প্রায় 1250 কিলোমিটার রাস্তা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ফিনল্যান্ড হয়ে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, করোনা টিকার সুষম বণ্টন নিশ্চিত করতে সাধারণ পরিষদে জোরালো তাগিদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর মধ্যে যতগুলো দেশ এসডিজির কাজে অগ্রসর হচ্ছে, বাংলাদেশ তাদের মধ্যে 3 নম্বরে আছে। সশরীরে অনেকগুলো ইভেন্টে যাবেন। ইউকের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল
এইটা উচ্চ পর্যায়ের একটা জলবায়ুর উপরে, যে এইবারে আমরা COP26-এ আমাদের যেগুলো ইস্পিত লক্ষ্য সেগুলো আমরা ভালো একটা রূপরেখা পাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড। আমরা এটাও এইবারে ওখানে আমরা আরো জোরালো করে তুলব। সংসদে বিরোধিতার মধ্যেই আরও 5 বছর বাড়িয়ে 2026 সাল পর্যন্ত থাকছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে এই বিলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাশ হয়। এর বিরোধিতায় সংসদ সদস্যরা বলেছেন, জনগণের করের টাকা কিছু মানুষের হাতে তুলে দিতে মেয়াদ বাড়ানো হলো। অন্যদিকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন, অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে এই মেয়াদ বাড়ানোর বিকল্প নেই সরকারের কাছে। 2009 সালে দেশ যখন ঘোর বিদ্যুৎ সংকটে ভুগছিল, সে সময় দ্রুত পরিস্থিতির উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার। প্রথম দিকে 2 থেকে 3 বছরের কথা বলা হলেও পরবর্তীতে দফায় দফায় বেড়েছে এই আইনটির মেয়াদ। এর আওতায় দেশে কুইক রেন্টাল বা ছোট যেসব বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং বড় কয়েকটি কেন্দ্র চালু হয়েছে, তার মোট উৎপাদন সক্ষমতা এখন প্রায় 25,000 মেগাওয়াট। আরও সময় বর্ধিত করা প্রয়োজন। আগামী দিনেও নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করতে এই আইনটির প্রয়োজনীয়তা সংসদে উপস্থাপন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আইনটি নিয়ে ব্যাপক সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পুরনো লাইন এগুলি যাতে চেঞ্জ করে নতুন লাইনের আপনি কেন ব্যবস্থা করছেন না? এই কাজটা আগে করেন। এখানে যে ব্যাপক আকারে ভর্তুকি দেওয়া হচ্ছে, অনিয়ম করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, এটিকে আরো বৈধতা যেমন আইনের আশ্রয় লাভ আমরা করতে না পারি। এখানে পরিস্থিতি মাননীয় স্পিকার আরো ভয়ঙ্কর। আইনি কাঠামোতে অর্থাৎ লিগালি লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আগের মতো সংকটের পরিস্থিতি ফিরুক, এমন কথাও বলেছেন সংসদে বিরোধী দলীয় আইন প্রণেতাদের কেউ কেউ। ম্যানেজমেন্ট সমস্যার সমাধান যদি না করা হয়, এই শতভাগ বিদ্যুতের সুবিধা জনগণ পাবে না, এবং আমরা শতভাগ চাই না। আমরা 2006 সালে ফেরত যেতে চাই। জনগণের ট্যাক্সের টাকাকে এভাবে আমরা কারো হাতে তুলে দিতে পারি না। জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, এটির প্রয়োজনীয়তা এখনো ফুরোয়নি। আমরা যেভাবে কাজ করেছি, কোনোখানে কোনো কোয়েশ্চেন ডিড নট অ্যারাইজ। নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি, এই কারণেই কিন্তু আমি আরও 5 বছর এটার এক্সটেনশন চাচ্ছি। আওয়ামী লীগ সরকার খুনের মামলা মাফ করার জন্য ইন্ডিমিডিয়েট করে না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা তর্ক বিতর্ক শেষে এই বিশেষ বিধান সংশোধনী বিল আরও 5 বছর বাড়ানোর উদ্যোগ কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাপানি 2 শিশুর অভিভাবকত্বের বিষয়ে এবার নতুন সিদ্ধান্ত দিয়েছেন আদালত। বৃহস্পতিবার থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত একদিন মা ও একদিন বাবা নিয়ম করে সন্তানদের সঙ্গে থাকবেন। 2 শিশুর ভবিষ্যতের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিতেই আদালতের চেষ্টা বলে জানান আইনজীবী। অভিভাবকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় আদালতের নির্দেশে গুলশানের ভাড়া করা বাসায় জাপানি 2 শিশুর সঙ্গে 15 দিন সময় কাটিয়েছেন বাবা মা, কিন্তু তাতেও মেলেনি সমাধান। বৃহস্পতিবার এ বিষয়ে নতুন সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট। শুক্রবার থেকে আগামী 10 দিন একদিন বাবা ও একদিন মা নিয়ম করে সন্তানদের সময় দেবেন নাকানো ইমরান দম্পতি। সেই সঙ্গে 2 সন্তানের বেড়ে ওঠার সুস্থ পরিবেশের উপর জোর দিয়েছেন আদালত। জাপান থেকে তো তিনিই প্রথম নিয়ে এসেছেন, আমরা তো জাপান থেকে নিয়ে আসিনি, সেই জন্য আবার তার জাপান যেতে কোনো বাধা থাকার কথা নয়। এই প্রেক্ষাপটে আদালত বলেছেন যে আগামী 28 তারিখ পর্যন্ত সময় দেয়া হলো, একটি সময় বেঁধে দিয়েছেন। এই 28 তারিখ পর্যন্ত মা থাকবে একদিন, বাবা থাকবে একদিন। এই সময়টুকুর মধ্যে আমরা এই বিষয়টাকে আলাপ আলোচনা করে সিনিয়র আইনজীবী সহকারে কোনো অ্যামিকেবল সেটেলমেন্টে বা বন্ধুত্বপূর্ণ কোনো সমাধানে পৌঁছা যায় কিনা সেই আলাপ আলোচনা করার জন্যই মূলত 28 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়টুকুতে মা এবং বাবা দিন ভাগ করে বাচ্চাদের সঙ্গে থাকবেন। জাপানের আইন অনুযায়ী সন্তানরা 18 বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকেন। এমন আইনের কারণে জাপানি নারী এরিকো পান 2 সন্তানের অভিভাবকত্ব পালনের বৈধতা। সেই সূত্রে বৃহস্পতিবার আদালতে 2 সন্তানকে জাপানে নিয়ে যাওয়ার আবেদন জানান নাকানো এরিকো, কিন্তু আদালত জানান অন্য দেশের আদালতের প্রতি সম্মান রয়েছে। দেশের ভাবমূর্তির স্বার্থে তার সম্মান যেমন রাখতে হবে, তেমনি একটি সুষ্ঠু সমাধানের পথও তৈরি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও অভিভাবকদের মধ্যে এখনও উদাসীনতা রয়েছে। স্কুল কলেজ ছুটির পর গেটের সামনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অনেক অভিভাবককে হুড়োহুড়ি করতে দেখা গেছে। এদিকে বিভিন্ন শ্রেণীর ক্লাস ভিন্ন ভিন্ন দিনে হওয়ার পরও বৃহস্পতিবার প্রথম দিনের মতোই
ক্লাসে ফিরেছে অনেক শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পঞ্চম দিনেও অনেকে 1.5 বছরে প্রথমবারের মতো পা রাখে স্কুল কলেজে। এদিন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে। ভার্চুয়াল মাধ্যম ছেড়ে শ্রেণীকক্ষে বসতে পেরে শিক্ষার্থীদের মাঝে ফিরেছে স্বস্তি। বন্ধুদের সাথে আমরা দেখা করলাম, তো অনেক ভালো লাগতেছে। আমাদের স্কুলে এক বেঞ্চে একজন করে বসিয়েছে, ফাঁকা ফাঁকা করে বসিয়েছিল। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ক্লাসে ফেরায় বাড়তি যত্ন নিচ্ছেন শিক্ষকরা। তাদের সেই পূর্বের যে ক্লাসের পরিবেশ এটা যেহেতু পাচ্ছে না, তাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব সমস্যা হচ্ছে, কিন্তু এটা তারা খুব সহজে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। তবে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও অভিভাবকদের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল উদাসীনতা। বাচ্চারা ভিড় করতেছে, কিন্তু গার্জিয়ানরা তো বাচ্চাদের চেয়ে বেশি ভিড় করতেছে। সবাই সবার আগে তার সন্তানটাকে নিতে চান, ওই কারণেই গ্যাদারিংটা হচ্ছে। গার্ডিয়ানদেরকে বারবারই মাইকিং করে ওনাদের সতর্ক করছি। অভিভাবকরা সচেতন না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সব তৎপরতাই ব্যর্থ হবে বলে মনে করছেন এই শিক্ষক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও 100টি গাছ রোপণ করার দাবিও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এদিকে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কেটে ফেলা হয়েছে 15টি গাছ, আরও 35টি কাটার অপেক্ষায়। এ নিয়ে প্রতিবাদ চলছে রুয়েটেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এবং ডাকসুর ঠিক মাঝামাঝি এই জায়গাটি ছিল এই কৃষ্ণচূড়া গাছের ছায়ায় সুনিবিড় শান্তির নীড়। সেই সুনিবিড় শান্তির নীড় এখন উত্তপ্ত রোদের নিচে খাঁ করছে। গাছকে বাঁচানোর পরিবর্তে গাছ কেন কেটে ফেলা হচ্ছে, এই প্রশ্নে হতবাক শিক্ষার্থীরা। কদিন আগেও এখানে ছিল কৃষ্ণচূড়ার লাল, সেখানেই এখন খাঁ শূন্যতা। পড়ে আছে কেটে নেওয়া গাছের গুঁড়ি, আর আছে গেল কয়েক দশকের স্মৃতি। গাছটা আসলে আমাদের স্মৃতির সাথে অনেকখানি একটা অংশ জুড়ে আছে। আমরা যখন ক্লাস করেছি বা পথ দিয়ে হেঁটেছি, কোনো বিল্ডিং এর সাথে যতটুকু ইমোশন অ্যাটাচ থাকে তার থেকে বেশি কিন্তু নেচারের সাথে আমাদের ইমোশনটা বেশি অ্যাটাচ থাকে। শুধু এই কৃষ্ণচূড়াই নয়, কেটে ফেলা হয়েছে ডাকসু এবং কলাভবনের মাঝামাঝি আরও 2টি ইউক্যালিপটাস গাছ। তাই ক্ষোভ আর আক্ষেপে প্রতিবাদী অবস্থান শিক্ষার্থীদের। গাছ কাটতে হবে কেন, আলোচনা করে গাছটা কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা তো করা যেতে পারে। গাছের খণ্ডিত অংশে তাই কাফন মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। কেটে ফেলা গাছটির স্থানে রোপণ করেছেন আরেকটি কৃষ্ণচূড়া। এই গাছ আজকে কেটে ফেলা হচ্ছে ঝুঁকির কথা বলে, আমরা বুঝতে পারি না ঝুঁকিটা কি। শুধু ঢাবিতেই নয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও প্রায় 50 বছরের প্রাচীন গাছ সহ কেটে ফেলা হয়েছে 15টি গাছ। আরও 35টি গাছ কাটার অপেক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে 600 কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প, এর অংশ হিসেবেই 10টি বহুতল ভবন নির্মাণ করতে গাছগুলো কাটা হচ্ছে। অনেক অপরিকল্পিত বিল্ডিং আছে, ক্লাসরুম আছে, সেগুলো ব্যবহার না করে আপনি 600 কোটি টাকা থেকে 100 কোটি টাকা ভাগ খাওয়ার জন্য আপনি এই কাজগুলো করছেন। তবে পরিবেশবিদরা বলছেন প্রাচীন গাছগুলোকে বাঁচিয়ে রেখেও উন্নয়ন সম্ভব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে দেয়া হতো জাল নিয়োগপত্র। প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় 1.5 কোটি টাকা। এমন একটি চক্রের মূল হোতা সহ 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। করোনাকালে দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় দেশে বেড়েছে চাকরি প্রত্যাশী তরুণ তরুণীর সংখ্যা। এই সুযোগে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জাল নিয়োগপত্র দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। বুধবার বিকেলে রাজধানীর ভাটারা থেকে আস্থা গেটওয়ে লিমিটেড নামে একটি আউটসোর্সিং কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর হারুনা রশিদকে গ্রেফতার করে সিআইডি। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আটককৃতরা 2017 সালে ভুইফোর এই কোম্পানি খোলে। সাংসদসহ বিভিন্ন মানুষের স্বাক্ষর জাল করে তৈরি করা হতো ভুয়া নিয়োগপত্র, যা দিয়ে 4 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী পদে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 1.5 কোটি টাকা। টাকা পয়সার বিনিময়ে এরা ভুয়া নিয়োগপত্র তুলে দেয়। সেই নিয়োগপত্রে আমাদের একজন মাননীয় সংসদ সদস্যের স্বাক্ষরও জাল করেছেন। স্কুলের দপ্তরি, এইরকম যে চাকরিগুলোতে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের বা আমাদের কেন্দ্রীয়ভাবে বিশাল কোনো বিজ্ঞপ্তি দেওয়া লাগে না, এই সবগুলো এরা করে। এই চক্রের প্রতারণায় পড়ে শতাধিক মানুষ নিঃস্ব হয়েছেন। চক্রের বাকি সদস্যদেরও ধরতে অভিযান চলছে বলেও জানায় সিআইডি। অনেক লোক এভাবে প্রতারিত হয়েছে। আমাদের কাছে যারা এসেছে এরা 50+ 50-এর বেশি লোক আমাদের সাথে যোগাযোগ করেছে। হয়তো আপনারা জানালে এটি আরো বাড়বে। এদিকে আশুলিয়ার 19টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় রাজধানীর বাড্ডা থেকে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মকালীন ছুটি শেষে ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৩,০০০ স্কুল। এক সপ্তাহে বন্ধ হওয়ার সংখ্যা বেড়েছে ৬ গুণ। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। তবে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ফ্রান্সে গ্রীষ্মকালীন ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ২ সপ্তাহ পেরোতে না পেরোতেই করোনা ভাইরাসের কারণে ৩,০০০ শ্রেণীকক্ষ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এক সপ্তাহ আগে যেখানে বন্ধ হওয়া শ্রেণীকক্ষের সংখ্যা ছিল ৫৪৫টি, গেল সপ্তাহে তা দাঁড়িয়েছে ৩,০০০-এ। অর্থাৎ এক সপ্তাহে ৬ গুণ বেড়েছে বন্ধ হওয়া শ্রেণীকক্ষের সংখ্যা। আর কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুতই পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে কোনো কার্পণ্যই করা হচ্ছে না। তবে শ্রেণীকক্ষ বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্নতার কথাই জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। স্কুলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সুরক্ষা অনেক কঠোরভাবে পালন করা হচ্ছে। হাত ধোয়া বা জেল ব্যবহার করা, এইগুলা বা শিক্ষকদের মাস্ক পরিধান, এগুলো সবই মানে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলি খুব কঠোরভাবে পালন করা হচ্ছে। তারপরেও আমরা অভিভাবকরা অনেক উদ্বিগ্ন। ফ্রান্সে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,০০০-এর কাছাকাছি মানুষ। আর গেল এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে দেশটিতে গড়ে এখন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৯,০০০-এরও বেশি মানুষ। করোনা সংক্রমণের কারণে ফ্রান্সে এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এ নিয়ে অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বিগ্নতা কাজ করছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। বিশ্বকাপের মতো বড় মঞ্চের ব্যাপারটি মাথায় রেখে তামিম ইকবালকে ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত ছিল ক্রিকেট বোর্ডের। কোনো উদ্যোগ না দেখে বরং বিস্মিত হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে বিশ্বকাপের মঞ্চে তামিমের মতো ওপেনারের না থাকায় বাকি ৩ ওপেনারের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে এ ঘাটতি মেটানো। আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু আমার সাথে আলাপ করেই নিয়েছে। তো যেখানে যেটা ও করেছে, ওর সিদ্ধান্তটা আমার সাথে আলাপ করেই নিয়েছে। তো সেইখানে তাকে আবার আমি কিভাবে বলবো যে তারা এটা রিভিউ করতে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পরের দিন তামিম কেন চূড়ান্ত দলে শেষ পর্যন্ত নেই সে ব্যাপারেই পরিষ্কার করেছেন বিসিবির সভাপতি। কিন্তু বিশ্লেষকদের মতে বিশ্বকাপের মতো বড় মঞ্চের ব্যাপারটি মাথায় রেখে তামিম ইকবালের মতো বিশ্বমানের ওপেনার আর অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে দলের স্বার্থেই তামিমকে বিশ্বকাপে দলে রাখা উচিত ছিল। কিন্তু তা না করে ক্রিকেট বোর্ড এ ব্যাপারে তামিমকে ফেরানোর উদ্যোগ না নেওয়ায় বরং বিস্মিত এই কোচ। এটা আমার কাছে ডেফিনেটলি অবাক লেগেছে যে আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে ও অটোমেটিক চয়েস, তার মানে সে যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়, তুমি কেন খেলবে না বা তুমি আবার ফিরে আসো, তোমাকে দলের জন্য প্রয়োজনীয় কথা কাউকে বলতে শুনিনি। সো সবাই এই কথাই বলছে যে খুব ভালো খেলোয়াড়ও থাকলে খুব ভালো হতো, অনেক মিস করব, কিন্তু তেমনভাবে কাউকে দেখিনি তামিমকে অনুরোধ জানাতে ফিরে আসার জন্য। শুধু কি তাই, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-20তে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তামিম ৩ নম্বরে থাকলেও ম্যাচ কম খেলার তুলনায় স্ট্রাইক রেট কিংবা ম্যাচ প্রতি গড়ের হিসেবে তামিম এখনও সবার চেয়ে আলাদা। তাই বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে তামিম ইকবালের অভাব পূরণে কতটা আস্থা রাখতে পারবেন নাইম, লিটন, সৌম্যরা, সে প্রশ্ন থেকেই যায়। তিনজনই ওপেনারের যে ফর্মটা, নাইম শেখ যদিও রান করছে তা কতটা টি-20 উপযোগী, সো তিনজনেরই ফর্ম নিয়ে আমি বেশ খানিকটা চিন্তিত। এই যে সময়টা বাকি আছে তাতে তারা কতটুকু ফিরে আসতে পারলে ডেফিনেটলি খুব ভালো হয়, কিন্তু কতটুকু ফিরে আসতে পারবে সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। সো সেক্ষেত্রে তামিমের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়, তার পক্ষে এত বড় একটা প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করাটা খুব সহজ ছিল, কারণ নতুন যারা রিলেটিভলি নতুন রিসেন্টলি পারফরমেন্সে নেই তাদের জন্য ব্যাপারটা কঠিন হবে। বাংলাদেশের হয়ে অভিষেকের পর এই প্রথম তামিমকে ছাড়া ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ খেলতে নামবে টাইগাররা। প্রথমে যে কোয়ালিফাইংটা খেলতে হবে সেটা অসম্ভব চাপের মধ্যে আমাদের খেলতে হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এক বিজ্ঞপ্তিতে সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আইসিসির এফটিপি অনুযায়ী চলতি বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। দেশটিতে সফরে গেলে প্রত্যেককেই সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক 14 দিনের আইসোলেশনে থাকতে হবে। ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইনের এই বিশেষ ব্যবস্থার আওতায় সফরকারীদের জন্য বিশেষ হোটেলের ব্যবস্থা করবে তারা। ক্রিকেটার ও কর্মকর্তা সহ মোট 35 সদস্যের দল নিয়ে সফর করতে পারবে বাংলাদেশ।
সরকারের কোয়ারেন্টাইন প্রোটোকল অনুযায়ী ইতোমধ্যেই টাইগারদের জন্য হোটেল রুম ও বেড বরাদ্দ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি স্বীকার করেছেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। সংসদে প্রধানমন্ত্রী একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায়। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ফের বিএনপি নেত্রীর আইনজীবীর আহ্বান। এবং ই ভ্যালির সিইও রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্ত্রী সহ গ্রেপ্তার, অর্থ আত্মসাতের অভিযোগে মামলা। বাসার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।